বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। দেশে করোনায় ২.৫ মাসে সর্বোচ্চ একদিনে ২৬ জনের মৃত্যু, সংক্রমণেও ৩ মাসে শীর্ষে। ফাঁকা নেই আইসিইউ, স্বাস্থ্যবিধি না মানায় বিপর্যয়। ঢাকায় হাসিনা মোদি একান্ত বৈঠক ২৭ মার্চ। সব ইস্যুতেই হবে আলোচনা, তবে কোনো চুক্তি নয়, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নিয়ে এখনও আশাবাদ। বুলেট ট্রেনে মাত্র ৫৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম। প্রকল্পের ১ লাখ কোটি টাকা ও নির্মাণ সহায়তায় রাজি চীনা ২ প্রতিষ্ঠান। আগামী বছরে চূড়ান্ত কার্যক্রম শুরুর আশা রেলওয়ের। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। গেল এক সপ্তাহে বিপদসীমা অতিক্রম করেছে করোনা সংক্রমণ। সবশেষ ২৪ ঘন্টায় গেল ২.৫ মাসে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও ৩ মাসের সর্বোচ্চ। হাসপাতালগুলোতে ১৫% পর্যন্ত বেড়েছে রোগী। আইসিইউতে খালি নেই শয্যা। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি জমায়েত পরিহার করার তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দেশে করোনার সংক্রমণ নেমে আসে ২.২৬%, যা ছিল এক বছরের মধ্যে সর্বনিম্ন। এর ২৪ দিন পর অর্থাৎ ৯ মার্চ বিপজ্জনক সীমা অতিক্রম করে পৌঁছে যায় ৫.১৩%। এর ৪ দিন পর ৭% পার হয়ে এক লাফে ৯% ছাড়িয়ে যায় সোমবার। শুধু তাই নয়, গত ৭ জানুয়ারির পর মৃতের সংখ্যা সর্বোচ্চ ২৬, যা গত পৌনে ৩ মাসের রেকর্ড ছাড়িয়ে গেছে। এর প্রভাব স্পষ্ট রাজধানীর কোভিড হাসপাতালগুলোতেও। ফেব্রুয়ারির পর থেকে হাসপাতাল ভেদে কোভিড রোগী বেড়েছে ১০ থেকে ১৫% পর্যন্ত। সাধারণ শয্যা ফাঁকা থাকলেও পূর্ণ কেবিন, খালি নেই একটি আইসিইউ শয্যাও। এক সপ্তাহ বা ১০ দিনের কথা যদি বলি, তাহলে আমরা কিছু সিভিয়ার কেস কিন্তু পাচ্ছি। এটা এমন হতে পারে যে সিভিয়ারিটি বেশি, অথবা এমন হতে পারে যে যেহেতু সংক্রমণের হার বেড়ে গিয়েছে, সো এই খারাপ পেশেন্টগুলো আমাদের কাছে বেশি বেশি আসছে। সংক্রমণের ঊর্ধ্বগতিতে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তরও। হাসপাতালগুলোকে নতুন করে প্রস্তুতি নেবার আহ্বান জানালেন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যান্য যে শিষ্টাচারগুলো গত এক বছর ধরে চর্চা করা হয়েছিল, তার সমস্ত কিছুকে উপেক্ষা করে এক ধরনের উৎসবে আনন্দে মেতে গেল দেশবাসী, এবং তার পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখছি যে গত এক সপ্তাহ ২ সপ্তাহ ধরে কিন্তু সংক্রমণের হার একটু করে বাড়ছে, ঊর্ধ্বমুখী একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি। ধরে নিতে হবে যে প্রথম ঢেউটি চলমান আছে, তারই খানিকটা নতুন করে আবার পুনঃসংক্রমণের যে হারটি সেটি বেড়ে যাচ্ছে। রাজধানী সহ সারা দেশে এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ মানুষের শরীরে করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পরেও অনেকে সংক্রমিত হওয়ায় কঠোর স্বাস্থ্যবিধি মানার জোর তাগিদ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রংপুরের স্মৃতিবাজার এলাকায় আছেন সহকর্মী রতন সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। রতন, করোনার সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা প্রতিরোধের যে স্বাস্থ্য নির্দেশনাগুলো আছে সেগুলো নিশ্চিত করার জন্য গত ২ দিন থেকে কিন্তু রংপুরে প্রশাসনের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে। যে মাস্ক পরা এবং স্বাস্থ্য সচেতনতা মেনে চলার ক্ষেত্রে যে নির্দেশনাগুলো, এগুলো বাস্তবায়নের জন্য আজও কিন্তু রংপুরের যে জনচলাচল, জন উপস্থিতি বেশি থাকে এসব এলাকায়, কিন্তু আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে এবং স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করার জন্য তারা কিন্তু আজ বেশ কিছু দোকানে, বিশেষ করে কিছু খাবার দোকানে তারা কিন্তু অভিযান পরিচালনা করেছে এবং অনেকের জরিমানা করা হয়েছে। আসলে অন্তত মাস্ক ব্যবহারটা নিশ্চিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে একটি প্রচেষ্টা কিন্তু আমরা দেখছি এবং গত ২ দিন থেকে মন্ত্রণালয়ের থেকে যে নির্দেশনা এসেছে, তারপর থেকেই কিন্তু জেলা প্রশাসন এবং যে স্বাস্থ্য বিভাগ তারা কিন্তু এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে এবং সচেতনতা তৈরিতে তারা কাজ করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে সাম্প্রতিককালে যে করোনার টিকা আসার পরে এবং বেশ কিছুটা সময়
আক্রান্ত হবার পরে কিন্তু মানুষের মধ্যে যে একটা স্বাস্থ্য সচেতনতা, বিশেষ করে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে যেসব মাস্ক ব্যবহারের ক্ষেত্রে যে একটু কিন্তু মানুষের মধ্যে একটা প্রচেষ্টা দেখা গিয়েছিল বা ব্যবহারটি দেখা গিয়েছিল, কিন্তু সেটি কিন্তু এই মুহূর্তে একেবারেই অনুপস্থিত হয়ে পড়েছে এবং লোকজনের মধ্যে স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করার ক্ষেত্রে, বিশেষ করে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে যে উদাসীনতা, এটি আসলে আবার নতুন করে প্রথমবারের যেভাবে সচেতনতা তৈরির জন্য চেষ্টা ছিল সেটি কিন্তু আবার নতুন করে শুরু হচ্ছে। তো এই ছিল আমার কাছে রংপুরে করোনার দ্বিতীয় যে ঢেউ তার প্রস্তুতি নিয়ে বা প্রশাসনের পদক্ষেপ নিয়ে সর্বশেষ। সাবিয়া। রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রতন সরকার। দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আলোচনা হচ্ছে, এই সিদ্ধান্তটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় নিবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এবং এটাকে রিভিউ করতে পারে। যেহেতু সংক্রমণ যদি খুব বেশি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই এটাকে রিভিউ হয়তো ওনারা করবেন, আর যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে পরে ওনারা সিদ্ধান্ত হয়তো ওনাদের মতো করে নেবেন আর কি। নিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়নের সক্ষমতা অর্জন করেছে দেশ। রিজার্ভের টাকায় অবকাঠামো গড়ে উঠলে বিদেশি ঋণের দিকে আর তাকাতে হবে না বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। দেশে বর্তমানে যেসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে তার অধিকাংশই বিদেশ থেকে নেয়া ঋণে। বড় অবকাঠামোর মাধ্যমে দেশের উন্নয়নে বিনিয়োগ করতেও বিদেশ নির্ভরতা কমানোর পথে হাঁটছে সরকার। করোনাকালের ধাক্কা সামলেও রেমিট্যান্সে ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। রিজার্ভের টাকা থেকে উন্নয়ন কার্যক্রম চালাতে এবার বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল নামে নতুন একটি তহবিল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত হয়ে এই তহবিলের কার্যক্রম চালু করা হয়। সেটা আমরা চালু করেছি। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে চ্যালেঞ্জ অতিক্রম করেই সামনে এগিয়ে যেতে হবে। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি। দেশের উন্নয়নে নিজস্ব অর্থনীতিকে প্রাধান্য দিয়ে মর্যাদা বাড়াতে হবে জানিয়ে এই তহবিল থেকে পায়রা বন্দরের উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। সেখানে এই রামনাবাদ ড্রেজিংয়ের জন্য প্রথম যে অর্থটা প্রয়োজন হবে সেটা আমরা এই ফান্ড থেকে দিতে যাচ্ছি। শুধু উন্নয়নশীল দেশ না, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়ন করার সক্ষমতাও অর্জন করেছি। এর আগে এই নতুন তহবিলের আওতায় রাবনাবাদ চ্যানেল খননের মাধ্যমে পায়রা বন্দরের কার্যক্রম বাড়ানোর জন্য অর্থ বিভাগ, পায়রা বন্দর কর্তৃপক্ষ ও সোনালী ব্যাংকের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই করেন সংশ্লিষ্টরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকায়। বৈঠকে তিস্তা সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, তবে কোনো চুক্তি হবে না। সকালে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ২৬শে মার্চ ঢাকায় পা রাখবেন বাংলাদেশের সবচেয়ে বন্ধুপ্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে বঙ্গবন্ধু বাপুর ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধনও করবেন নরেন্দ্র মোদী। পরদিন ২৭শে মার্চ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে তিস্তা সহ দ্বিপাক্ষিক সব ইস্যুতেই দুই দেশের সরকার প্রধান আলোচনা করবেন। ২৭শে মার্চ বিকেলে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচিত হবে বলে আমরা আশা করছি।
তিস্তা চুক্তির বিষয়ে ভারতের অবস্থান সন্তোষজনক জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, এখন শুধুই অপেক্ষার পালা। তিস্তা চুক্তির প্রতিটি পেজে সচিব পর্যায়ে সই করে আছে। ভারত সরকার বারবার আমাদের অঙ্গীকার করেছেন যে দে স্ট্যান্ড বাই এই চুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকে 3টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। ঘোষণা আসবে কয়েকটি প্রকল্প উদ্বোধনের। বৈঠকের প্রান্তিকে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কয়েকটি প্রকল্প উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। মোদীর ঢাকা সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা জানান পররাষ্ট্রমন্ত্রী। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যবসায়ীদের দাবি অনুযায়ী না বাড়ালেও ভোজ্য তেলের দাম কমায়নি সরকার। উল্টো রোজার আগে আরেক দফা বাড়িয়ে খোলা বাজারে প্রতি লিটার সয়াবিনের সর্বনিম্ন দাম 117 টাকা বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আর এতেই এক মাসের ব্যবধানে বোতলজাত 5 লিটারের সয়াবিনের দাম 35 টাকা বেড়ে দাঁড়ালো 660 টাকা। সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা বিক্রেতারা। যদিও বাণিজ্যমন্ত্রী বলছেন, আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখেই বাড়ানো হয়েছে সয়াবিনের দাম। 70 টাকা তেল কিনছি, তখন হচ্ছে কিন্তু 30 টাকা বেচছি, টিকা 5 টাকা বট 20 টাকা বেচছি। এখন মনে করেন যে তেল 140 টাকা, এখনো মনে করেন যে একই রেটে ব্যস্ত হয়েছে। ভোজ্য তেলের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা ফুটপাতের এই ক্ষুদ্র ব্যবসায়ী এখন ভাবছেন ব্যবসা গোটানোর কথা। ভালো নেই হোটেল ব্যবসায়ীরাও। চাল মুরগির পর এবার ভোজ্য তেলের আরেক দফা দাম বৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য। আইটেমের দাম বাড়লে কাস্টমার আসে না, ব্যবসা গুটায় চলে যেতে হবে। তেলের বাজারে টালমাটাল অবস্থা সামাল দিতে গত 17 ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম বেঁধে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় 15 দিন পর পর ত্রিপক্ষীয় বৈঠকে যাচাই বাছাই করে নির্ধারণ করা হবে নতুন দাম। কিন্তু তাতেও লাগাম টানা যায়নি, বরং আবারও বাড়ানো হলো সয়াবিনের দাম। সোমবার এক প্রেস নোটে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হবে 117 টাকা দরে। পাইকারি পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন 131 টাকা আর খুচরা বিক্রি হবে 139 টাকায়। পাম অয়েলের দর 109 টাকা আর 5 লিটারের সয়াবিনের বোতল বিক্রি হবে 660 টাকায়। রোজার আগে দাম বাড়ানোয় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। রমজান মাসে আমাদের সবচেয়ে তেল বেশি লাগে, আরো দাম বাড়াইলে খাওয়া লাগতেছে। বড় বড় মহাজনরা এই জায়গায় লাভবান হবে। 5 লিটার কিনতে আসে, তেল দাম বেশি দিকে কিনে 2 লিটার। যদিও ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার জন্য নয়, নতুন করে দাম বাড়ানোর পেছনে আন্তর্জাতিক বাজারের অজুহাত বাণিজ্য মন্ত্রীর। তেলে প্রায় 95 ভাগই বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। আন্তর্জাতিক বাজারে যে মুহূর্তে আমরা দেখব দাম কমতে শুরু করেছে, একইভাবে আমরা দাম কমিয়ে দেব। প্রতি বছর প্রয়োজনীয় 20 লাখ মেট্রিক টন সয়াবিনের পুরোটাই আমদানি নির্ভর। গেল 6 মাসে আন্তর্জাতিক বাজারে 80 থেকে 85% দাম বেড়ে প্রতি টন অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $1275। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। দুদিন বাদেই শুরু হচ্ছে বইমেলা। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত প্রকাশকরা। করোনায় স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি। মশা নিধন কার্যক্রমে সহযোগিতা না করায় সিভিল অ্যাভিয়েশন ও রেলওয়ের ওপর চটলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় মামলা করারও হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর বিমানবন্দর এলাকায় মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম পরিদর্শন করেন তিনি। মশার যন্ত্রণায় অতিষ্ঠ ঢাকাবাসী, আর এই কষ্ট লাঘব করতেই নানা কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে মশার লার্ভা পাওয়ায় রেলওয়ে ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সমালোচনা করে তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন তিনি। মশার কোনো বাউন্ডারি ওয়াল নেই, আমরা কিছুটা পদ্ধতিগত চেঞ্জ করেছি। আপনারা দেখেছেন যে সকালবেলা আমরা ফগিং করছি বদ্ধ ড্রেনের ভিতরে। 7 নম্বর অঞ্চলের পিছনে টোটালটাই হচ্ছে ম্যাক্সিমাম সিভিল এভিয়েশনের। এটার ভিতরে কোটি 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 লার্ভা। আমি বলেছি আজকে সিভিল এভিয়েশন এবং রেলওয়ের যে দায়িত্বে যারা আছে তাদের নামে রীতিমতো মামলা রুজু করার জন্য আমি অলরেডি বলেছি, নিয়মিত মামলা হবে। নগরবাসীকে স্বস্তি দিতে মশা নিধনের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া এ কার্যক্রম সফল হবে না। আমরা ভেহিকল মাউন্টেন আনছি, আমরা বায়োমেট্রিক পদ্ধতিতে যাচ্ছি, আমরা ট্র্যাকার পদ্ধতিতে যাচ্ছি, কিন্তু এই যদি অবস্থা যদি হয় এতে কোনো লাভ হবে না। কিন্তু এতে কোনো লাভ হবে না যদি সকলে যদি দায়িত্ব না। অমর একুশে গ্রন্থমেলা ঘিরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জোর প্রস্তুতি। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার আশা প্রকাশকদের। অন্যদিকে করোনা প্রতিরোধে নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে আয়োজক প্রতিষ্ঠান দৃষ্টিনন্দন ও পাঠক বান্ধব মেলার প্রতিশ্রুতি দিয়েছেন। তানজিলা খান মিমের রিপোর্ট।
প্রাঙ্গণ বিন্যাসের কাজ শেষ হয়েছে এরই মধ্যে। এখন নানা উপকরণে চলছে স্টল তৈরির কাজ। বাঙালির প্রাণের মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে কারো যেন দম ফেলার ফুসরত নেই। কাজে খুব ব্যস্ত, খাওয়ার সময় পাইতেছি না। চেষ্টা আছে কাজটা 8 তারিখের মধ্যে তোলার জন্য। আগের চেয়ে 2 গুণ বেশি জায়গা নিয়ে করা হয়েছে মেলার নকশা। পরিসরটা বড় করা হয়েছে যাতে করে একটা নিরাপদ দূরত্বে সবাই থাকে। প্রবেশ পথগুলোকে এমনভাবে করা হয়েছে যাতে করে সেখানে বৃষ্টি হলে আশ্রয় নিতে পারে। নির্দিষ্ট সময়ের আগেই সব প্রস্তুতি শেষ হবে বলে আশাবাদী প্রকাশকরা। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আমাদের যতগুলো বই টার্গেট করেছিলাম যে আমরা এই বইগুলো ছাপবো, সম্পন্ন করে ফেলেছি। বইমেলায় সামাজিক দূরত্ব ও করোনা প্রতিরোধে সকল নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন বাংলা একাডেমি। স্বাস্থ্যবিধি সেটি যাতে পুরোপুরি এখানে রক্ষিত হয় সেদিকে আমরা নজর রাখছি। আগামী 18 মার্চ ভার্চুয়ালি মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারপরই উন্মুক্ত করে দেয়া হবে পাঠকদের জন্য। কর গুনে গুনে এখন অপেক্ষা, আবারও উচ্ছ্বাসে মেতে উঠবে প্রিয় এই অঙ্গন। আয়োজক প্রতিষ্ঠান, লেখক এবং প্রকাশকদের প্রস্তুতিও শেষ পর্যায়ে। তাই এবার প্রস্তুত হবার পালা পাঠকদের। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছে জনপদ সময়ের শিরোনামগুলো। দেশে করোনায় 2.5 মাসে সর্বোচ্চ একদিনে 26 জনের মৃত্যু। সংক্রমণেও 3 মাসে শীর্ষে। হাঁকা নেই আইসিইউ। স্বাস্থ্যবিধি না মানায় বিপর্যয়। বিদেশ না যাওয়ার শর্তে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরও 6 মাস। মানবিক বিবেচনায় মুক্তি দেয়াই যেত বলছেন বিএনপি নেত্রীর আইনজীবী। এবং বুলেট ট্রেনে মাত্র 55 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম। প্রকল্পের 1 লাখ কোটি টাকা ও নির্মাণ সহায়তায় রাজি চীনা 2 প্রতিষ্ঠান। আগামী বছরে চূড়ান্ত কার্যক্রম শুরুর আশা রেলওয়ের। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।